মুর্শিদাবাদে ঘুরতে এসছেন তো? মুর্শিদাবাদ কাদের জায়গা? নবাবের জায়গা। নবাবের জায়গা। মুর্শিদাবাদের একজন নবাবের নাম বলুন। জানেন না? আচ্ছা, আমি শুধু একটা জিনিস জানতে চাইছি যে মুর্শিদাবাদের অন্তত একজন নবাবের নাম বলুন। সিরাজউদ্দৌলা। দেখা হয়ে গেছে? একটা প্রশ্ন করব, অনেক নবাবকে দেখলেন, একটা যে কোনো নবাবের নাম বলুন। নবাব সিরাজউদ্দৌলা। হাজারদুয়ারি ঘোরা হলো আপনার? না, হয়নি। হয়নি। মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, একটা নবাবের নাম অন্তত বলুন। সিরাজউদ্দৌলা মানে? সিরাজউদ্দৌলা। আচ্ছা আচ্ছা, নবাবদের দেখেছো? ছবি দেখেছো? কোনো নবাবের নাম শোনোনি ভেতরে? না, আমি তো দেখিনি, আমি শুধু ছবিগুলো দেখেছি। আচ্ছা, একটা গাইড নিয়েছিলাম, গাইডটা সব কিছু বলেছিল। সব বলেছে? কোনো নবাবের নাম বলেনি? নবাবের নাম বলেছিল সিরাজ বলে। সিরাজের নাম শুনেছো? হ্যাঁ। আচ্ছা, যে কোনো একটা নবাবের নাম। সিরাজউদ্দৌলা। আচ্ছা, আমি মানুষ বাংলা চ্যানেল থেকে আছি, বলছি মুর্শিদাবাদে এসছে নবাবের দেশে, একটা নবাবের নাম বলুন তো। নবাব সিরাজউদ্দৌলা। আমি ছোট্ট জাস্ট একটা ঘোরা, আমার বাড়ি এখানে। আচ্ছা, তাহলে একজন নবাবের নাম বলুন। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মুর্শিদাবাদে এসছেন, অন্তত একটা নবাবের নাম বলুন এখানকার। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। আপনারা মুর্শিদাবাদ ঘুরতে এসছেন, একটা নবাবের নাম বলুন। সিরাজউদ্দৌলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ঘুরলেন এখানে? হাজারদুয়ারি দেখলেন? এটা কে তৈরি করেছিল? তো সিরাজউদ্দৌলার সেই নবাব টবাব যেগুলো সব জানি, কিন্তু একদম সঠিক তথ্য তো নেই। কিছু গাইড নিয়েছিলেন নাকি? না, গাইডটাই নেই। আপনারা মুর্শিদাবাদ ঘুরছেন, হাজারদুয়ারি দেখলেন, অন্তত একটা নবাবের নাম বলুন। কি নাম বললেন দিদি? বলুন একবার। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, একদম সঠিক বলেছেন। আচ্ছা, আর কোনো নবাবের নাম মনে পড়ছে? নবাব মির্জাফর আলী। আচ্ছা, মির্জাফর, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে তাহলে কি দেখলেন? এখানে জাস্ট স্ট্রাকচার দেখলাম, ঐতিহাসিক জিনিস কিছু রাখা আছে, আর কিছু না, ভিতরে কিছু নাই। সিরাজের কিছু নেই? না, কিছু নেই। সিরাজের সমাধিনাক ওই পারে আছে, এই পারে কিছু নেই, ওর কিছু নেই। ওইদিকে কবরস্থান আছে, আর সিরাজউদ্দৌলার প্রাসাদের ধ্বংসাবশেষ আছে ওর কিছু নেই, ভাগীরথীর ওপারে। আর কিছু নেই। না, ওপারে আছে হিরাজিল বলে যে সিরাজের যে প্রাসাদ আছে, সেই প্রাসাদের ধ্বংসাবশেষ আছে, এখান থেকে নৌকো পাওয়া যায়, যাওয়া যায়। প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত, ওটা মানে রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে, ওটা যদি সংরক্ষণ করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। বেশ কয়েকজনের সাথে কথা বললাম, সেক্ষেত্রে যখনই তাদের কাছে একটা নাম জানতে চাইলাম, মানে একজন নবাবের নাম জানতে চাইলাম, প্রথমেই উঠে এলো কিন্তু নবাব সিরাজউদ্দৌলার নাম। যে কথাটা বারবার বলার চেষ্টা করি যে মুর্শিদাবাদ মানেই যে নবাবের নাম সব থেকে আগে মানুষের কাছে, অর্থাৎ যার নাম ভাঙে গোটা মুর্শিদাবাদ চলে, তিনি কিন্তু নবাব সিরাজউদ্দৌলা। তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন নবাব ছিলেন, তিনি কেমন শাসক ছিলেন, সেটা বিতর্কের বিষয়, সেই নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না। কিন্তু যার নামে এই পর্যটন, মুর্শিদাবাদের যে পর্যটন, যার নামে কিন্তু বেঁচে আছে, তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। আর তার প্রাসাদ আজ ঝোপে জঙ্গলে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকেও তা অস্বীকার করা হচ্ছে। সংরক্ষণ তো অনেক দূরের কথা, রাজ্য সরকার যে অস্বীকার করছেন, রাজ্য সরকারের আইনজীবী যে অস্বীকার করছেন কোনো কিছুই, কোনো চিহ্ন নাকি নেই, ওটা নাকি চাষের জমি হয়ে গেছিলো এবং 1758 সালে, অর্থাৎ পলাশির যুদ্ধের 1 বছর পরই নাকি ধূলিসাৎ হয়ে গেছিলো। সেই প্রাসাদের কোনো অস্তিত্ব নাকি পাওয়া যায় না। তো কি আছে, কেমনভাবে আছে, আগেও অনেকবার দেখিয়েছি, আরেকবার আপনাদের দেখাবো, এবার একটু অন্যভাবে। নৌকো করে যাব আমরা হিরাঝিলে, সাথে আছে অনেকজন, আর আমার প্রিয় তৈবুল আজকে ঘোরাবে একটু অন্যরকমভাবে মুর্শিদাবাদ। একদম আজকের মুর্শিদাবাদ দেখবেন আপনারা অন্যরকমভাবে, অন্যরকম চোখ। চলুন নৌকোয় উঠি। এই নৌকা আপনার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই নৌকা আপনি কিভাবে ভাড়াটা দেন? আমরা ভাড়া দিই স্যার, আমাদের সব রকম আছে রিজার্ভ সিস্টেম। আচ্ছা, হ্যাঁ, মিনিমাম 10 জন হলে ভাড়াটা আমাদের মাথা পিছু 50 টাকা করে পড়ে। আচ্ছা, আর না হলে যদি দুজনে যেতে হয় সেই 500 টাকায় ভাড়া আমাদের। আর এখানে অনলি ট্যুরিস্টদের জন্য যে হিরাঝিল নিয়ে যাওয়া হয়। কিভাবে যোগাযোগ মানে আপনাদের সাথে করা যাবে? ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নিয়ে, মানে ধরুন বাইরে থেকে যারা বেড়াতে এলো, হ্যাঁ, তারা আপনার নৌকে চাপতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? হোটেল মঞ্জুসা। আচ্ছা, মঞ্জুসা হোটেলের সঙ্গে কথা বললে এখান থেকে ব্যবস্থা করে? হ্যাঁ, নৌকা হোটেল মঞ্জুসারই নৌকা। আচ্ছা, মঞ্জুসা হোটেলে, মানে এখানে যারা আসবেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই।
আর যে কোনো দর্শক বেড়াতে এলেও আপনাদের এখানে হ্যাঁ এখানে 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 এই মানে এই ক্যাম্পাসের মধ্যে ঢুকতে হবে তো এখানে এসে আপনাকে পেয়ে যাবে। এখানে এসে আমাকে পাবে, এই হোটেলে আসবে, এসে নৌকোর কথা বললেই আমাদের আচ্ছা যেন স্টাফ থাকবে ওনাদেরকে বললে নৌকোর সঙ্গে সঙ্গে ম্যানেজ হয়ে যাবে। বাহ, ভালো ব্যবস্থা। তো আপনারা দেখলেন যে এই যে নৌকো করে আজকে আমরা নবাব সিরাজউদ্দৌলার যে হিরাজিল প্রাসাদে আমরা যাব। তো এই নৌকো আমাদের সঙ্গে যার সাথে কথা বললাম তারই নৌকো, রাজাবাবুর নৌকো, এবং পিছনে রয়েছে একটি হোটেল মঞ্জুসা, ঠিক ইমামবাড়ার একদম পিছনে। এই মঞ্জুসা হোটেলের এখানে এই চত্বরের মধ্যে এলেই বা এই হোটেলে যদি আপনারা থাকেন তাহলে এই নৌকো যোগাযোগ করতে কোনো অসুবিধা হবে না। মুর্শিদাবাদে বেড়াতে এসে নৌকো করে খোশবাগ, হিরাঝিল বা মতিঝিল বা যে কোনো জায়গায়, মানে আমাদের এই লালবাগ সংলগ্ন বা মুর্শিদাবাদ শহর সংলগ্ন যে সমস্ত ঐতিহাসিক জায়গা আছে, জলপথে যে ভ্রমণটা এই নৌকো করে আপনারা করতেই পারেন, যোগাযোগ করতে পারবেন আমাদের এই রাজাবাবুর সাথে। আজকে আমরা ঘুরবো, আজকে আমরা নবাব সিরাজউদ্দৌলা হিরাঝিল প্রাসাদে যাব। আর নৌকো করে যাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হিরাঝিল প্রাসাদে গিয়েই আপনাদের বলবো। আমরা প্রায় চলে এসেছি। এখন নৌকা মাঝ ভাগীরথীতে, একদম মাঝ নদীতে নৌকো আমাদের রয়েছে। আমরা দূরে দেখতে পাচ্ছি হিরাঝিলের সেই ঝোপে ঢাকা নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ। সরকারিভাবে দূর থেকে অনেকটা পার বাঁধাই করছে, কিন্তু সেটা হিরাঝিল প্রাসাদ সংরক্ষণের জন্য কিনা এখনও পরিষ্কার নয়, অনেকটা সেই দিকটা বাঁধানো রয়েছে। আর নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদের যে যে অংশগুলো, যেগুলো পাড়ের উপর থেকে দেখা যায় না, সেই সমস্ত অংশ আজকে আমরা নৌকা করে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, যে কতটা এখনও আছে এখানে, সেই সমস্ত আজকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা প্রায় পৌঁছে গেছি একদম হিরাঝিল প্রাসাদ, নবাব সিরাজউদ্দৌলা হিরাঝিল প্রাসাদের যে নতুন যে ঘাটটি তৈরি হয়েছে, নৌকো বাঁধার ঘাট, সেই ঘাটে আমরা চলে এসেছি ভাগীরথীর পশ্চিম পাড়ে। আজকে একটা অদ্ভুত, জানি না এটা হয়তো মনের ভুলও হতে পারে বা কাকতালীয় বলতে পারেন, নদীর জল যেন অদ্ভুত একটা স্বচ্ছতা প্রকাশ করছে তার বহিঃপ্রকাশের মাধ্যমে, এবং বেশ কেমন যেন একটা নীল রঙের, যেন নতুন কিছুর আশায় এই ভাগীরথীও তাকিয়ে রয়েছে। মিনিট 10 রাস্তা দূরে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে হাজারদুয়ারি। আমরা এবার নামবো নৌকা থেকে। এটা কিন্তু খুব ভালো কাজ হয়েছে একটা, সাধারণ দর্শকদের জন্য, মানে যেটা ছিল না এইভাবে নৌকার ব্যবস্থা, বিশেষ করে পাড় থেকে অনেকটা গভীর খাত ছিল, এটা ওঠার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এইভাবে যেটা করে দেওয়া হয়েছে দর্শকদের জন্য, এটা আমাদের পর্যটক যারা আসবেন তাদের জন্য কিন্তু সত্যি এটা খুব ভালোর দিক। আশা করি এটা তো সরকার যখন এই দিকটা নজর দেবেন তখন নিশ্চয়ই আরও ভালো কিছু আমরা রূপ দেখতে পাবো, এটা আশা রাখি। মিথ্যাচার করছে রাজ্য সরকার, শুনতে খারাপ লাগলেও বাস্তবটা এটাই। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যে উকিল হিরাঝিল প্রাসাদ নিয়ে বক্তব্য পেশ করছেন, তিনি সম্পূর্ণ বিভ্রান্তির সৃষ্টি করছেন হাইকোর্টে। তিনি কি বলছেন আসুন একবার শুনে নি তার কথা। Let the archaeological department may not cause an inspection with the Heritage Commission and submit a report so that we can also find out what is the status. What is the state stand of the state, madam? I tried to find out the place, my lord. My lord, I searched it from various websites.
My lord, the entire palace has been destroyed by the East India Company, not the British government, my lord. East India Company, 1758. And that was their, they tried to set out an example that you goes against my wish, that is why I'm destroying you. Like this way, they destroy the entire palace. They throw out the... But then they say, of course, some extent of the palace is gone. Nothing. Be made that she has worked hard on websites. My lord, this is now Hira Palace. My lord, Only a wall is there. this is not a wall, my lord. This is the yes, my lord, inside the river. শুনলেন তো, তিনি বলছেন হিরাঝিল প্রাসাদের নাকি কোনো অস্তিত্বই নেই, ইংরেজরা নাকি ধ্বংস করে দিয়েছিল। কী করে সম্ভব? এই তথ্য কোথায় পেলেন? তিনি নাকি ইন্টারনেট থেকে তথ্য নিয়েছেন। তৎকালীন ফার্সি ভাষায় যে সমস্ত লেখকরা বই লিখে গেছেন, ইংরেজরা যে বইগুলো লিখে গেছেন, কোথাও এই ধরনের কোনো তথ্য নেই। আমি খুব দায়িত্ব নিয়ে আবার বলছি, কোথাও এই ধরনের কোনো তথ্য নেই। এখানে যারা বৃদ্ধ মানুষ রয়েছেন, আমার পুরনো ভিডিওগুলো অন্তত 4-5 বছর আগে যারা ভিডিওগুলো দেখেছেন, তারা সেখানে আমি তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে তারা পরিষ্কার বলেছেন তারা এই পর্যন্ত মানে লিনডেন পর্যন্ত তারা কিন্তু দেখেছেন হিরাঝিল প্রাসাদের, এবং সেই পাঁচিলে তারা খেলে বেড়াতেন, ঘুরে বেড়াতেন। তার মানে প্রাসাদ ছিল, অনেকটা ছিল। হ্যাঁ, একথা ইতিহাস অবশ্যই পাওয়া যায়। ভাগীরথীর করাল গ্রাসে এই প্রাসাদ একসময় ধ্বংস হয়ে যায়, অনেকটা, কিন্তু সম্পূর্ণ না। তার যে এমতাজ মহল, এই যে বিশাল প্রায় 9 বিঘে এরিয়া জুড়ে সেই এমতাজ মহলের ধ্বংসাবশেষ কিন্তু আজও রয়ে গেছে মাটির তলায়, এই জমির তলায়। এবং এখানে আজকে তিনি বলছেন তিনি ইন্টারনেট থেকে তথ্য পেয়েছেন। তার কথা অনুযায়ী আমরা যে কেউ কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে, সেটা গুগল হোক বা অন্য কোনো সার্চ ইঞ্জিন হোক, সেখানে গিয়ে যদি হিরাঝিল লিখি, সেখানে হাজারো তথ্য পাওয়া যায়, যে তথ্যগুলো হিরাঝিলের এখানে কতটা রয়েছে তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আমি খুব অবাক হয়েছিলাম যখন শুনানিতে শুনতে পেলাম যে সরকারি আইনজীবী বলছেন হিরাঝিলে কিছুই নেই, কোনো ইটের গাঁথনি থেকে শুরু করে কিছুই নেই, নাথিং। এই নাথিং শব্দটা তিনি ব্যবহার করেছেন। তো নাথিংটা যদি থাকে তাহলে ইন্টারনেটে তিনি কোন জায়গা থেকে পেলেন? আমার কৌতূহলবশত আমি বিভিন্ন সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজে দেখলাম যে 1758-তে প্রাসাদ ধ্বংসের কোনো ইনফরমেশন ইন্টারনেটে আমি পাইনি, এবং হিরাঝিলে কোনো কিছু নেই এই ইনফরমেশনটুকু পাইনি। বরং হিরাঝিলে কি রয়েছে তার একটা বিপুল তালিকা আমরা পেয়েছি। এখনও প্রত্যেকটা বার বৃষ্টির পরে এই হিরাঝিল প্রাসাদের ওপরের যে পলিমাটিটা আছে, আমরা একটু বাদে দেখাবো, সেই পলিমাটিটা একটুখানি করে ধুয়ে যায়, গেলে পরে প্রাসাদের বিরাট বিরাট অংশ বেরিয়ে পড়ে। সেখানে প্রাসাদের ভেতর যে টেরাকোটার কারুকার্য করা ছিল তার বিভিন্ন টুকরো আমরা এখানে অনেকগুলি পেয়েছি, সেগুলোকে আজকে আপনাদের সামনে তুলে ধরব। এবং আমাদের ইচ্ছে এখানে যখন এটা সংরক্ষণ করা হবে সরকারি উদ্যোগে, তখন এখান থেকে পাওয়া জিনিসগুলিকে সরকারি তত্ত্বাবধানে এখানেই সংরক্ষণ করা হবে, সে যাতে আগামী দিনের সাধারণ মানুষরা এসে দেখতে পায়, সমস্ত মানুষরা দেখতে পায়, গবেষকরা দেখতে পায়। আর কি আছে আর কি নেই সেটা দেখার জন্য তো জায়গাটা তো খুঁড়তে হবে। এই জায়গাটায় 3 ফুট পলি চেপে আছে, তো পলিটা না সরালে মাটির উপর থেকে তোর চাষের জমি মনে হবে। তাও চাষের জমির মাথা ফুঁড়ে যে অংশগুলো বেরিয়েছে সেটাও কম না। সেটাকে ভিত্তি করে যদি এই 3 ফুট পলি সরিয়ে দেওয়া হয়, তাহলে হিরাঝিল প্রাসাদের অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক অজানা হয়তো প্রশ্নের উত্তরও আমরা পেয়ে যাব সেই খনন কার্যের ফলে। শুধু জায়গাটা ঘেরা হোক, জায়গাটা সংরক্ষণ হোক, দাবিটা তো বেশি কিছু নয় আমাদের। দাবিটা হচ্ছে ইতিহাসটা বাঁচুক, ইতিহাসকে আশ্রয় করে এলাকার মানুষ বেঁচে উঠুক। কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করছেন রাজ্য সরকারের উকিল। তিনি হিরাঝিল যে নেই, হিরাঝিল ধ্বংস, একথায় বারবার প্রমাণ করার চেষ্টা করছেন। আমরা জানি না, হাইকোর্টের নির্দেশে গতবারের ভিডিওতে সে কথা আপনাদের জানিয়েছিলাম যে 6 সপ্তাহের একটা টাইম দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে, যে মাননীয় আমাদের জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছিল তার তত্ত্বাবধানে একটি টিমকে হিরাঝিল প্রাসাদ সংলগ্ন জায়গা ঘুরে একটি রিপোর্ট পেশ করার জন্য। সেই সমস্ত রিপোর্ট তারা পেশ করেছেন কিনা, বা জায়গা তারা এসেছিলেন কিনা, ঘুরতে এসেছিলেন কিনা, এই ব্যাপারে তৈবুর কোনো তথ্য আছে? এই ব্যাপারে এখনো পর্যন্ত তারা আসেননি আমরা যতদূর জানি, কারণ প্রধান বিচারপতির ইজলাসে যে তার ডিভিশন বেঞ্চে যে মামলা ছিল আর কি, সেখানে বিচারপতি একটা প্রভিশন রেখেছিলেন মামলাকারীদের পক্ষ থেকে, অর্থাৎ আমরা সেই
যারা পরিদর্শক দল আসবে জেলা শাসকের নেতৃত্বে তাদের কাছে হীরাঝিলের কি আছে বা কোনো তথ্য প্রমাণাদি বা কোনো ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারবো এবং তারা সেটা গ্রহণ করবে। তো তারা আসলে নিশ্চয়ই আমাদেরকে বলতেন বা আমাদের তথ্য দেওয়ার যে আমরা অনেক তথ্য রেডি করেছি সেগুলোকে আমরা তুলে দেবো তাদের কাছে। হীরাঝিল প্রাসাদের বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এই এলাকায়। ঠিক এই যে আমার সামনে একটি দেখুন, এটা এখানেই ঝোপের মধ্যে পড়েছিল প্রাসাদের একটি অংশ, এখানে তুলে আনা হয়েছে, এখানে রাখা হয়েছে। এরকম কিন্তু অজস্র অংশ রয়েছে। আর এই যে বাঁশবাগান, এই যে ঝোপ জঙ্গল দেখছেন, মাটি খুললেই বেরিয়ে আসছে কিন্তু নানা ধরনের সেই সময়কার যে প্রাসাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসছে। তো মাটি তো সরাতে হবে, মাটি তো আমরা সরাতে পারবো না, সরকারকে সে দায়িত্ব নিতে হবে ইতিহাসকে বাঁচানোর জন্য। দেখুন সমস্ত লাল লাল পুরো প্রাসাদের ইট পুরো বেরিয়ে রয়েছে এখানটা। এবার আপনারা যে জায়গাটা দেখা যায় না, অর্থাৎ আমরা তো পাড়ের উপর থেকে থাকি, এটা বলতে পারি নিচে প্রায় অনেকটা খাদ, প্রায় 15 থেকে 20 ফুট খাদ আছে। খাদ ঠিক না, মানে এই সংলগ্ন হচ্ছে যে জায়গাটায় আমরা মাটিতে দাঁড়িয়ে আছি, এটা প্রাসাদেরই একটি জায়গা। প্রাসাদের যে দেওয়ালগুলো রয়েছে সম্পূর্ণভাবে বাকি অংশ ভাগীরথী গ্রাস করেছে, কিন্তু সিরাজউদ্দৌলা যে এমতাজ মহলের যে অংশটা সেটা কিন্তু তার উপরে দাঁড়িয়ে আছি, যে কারণে এই জায়গাটা ধসে পড়ছে, অনেকটা ধসে গেছে। কারণ বছর কয়েক আগে যখন আসতাম তখন অনেকটা আমরা যেতে পারতাম, ভাগীরথী এদিকে ক্রমশ বাড়ছে। তো প্রাসাদের যে অংশগুলো দেখা যায় না উপর থেকে, সেই অংশগুলো আমরা যে নৌকাতে করে এসেছি রাজাবাবুর নৌকোতে, সেই নৌকোতে ঘুরে ঘুরে এবার আপনাদের দেখাবো যে দৃশ্য আগে কখনো আপনারা দেখেননি। 3 ফুট কি 3.5 ফুট? 3 ফুটেরও কম। হ্যাঁ, কোথাও কোথাও 4 ফুট আছে, কোথাও কোথাও 2.5 ফুটও আছে, কম বেশি তো আছে। একদম খুব সামান্যই তো, তাহলে 3-3.5 ফুট আছে। তাহলে এইটুকু অংশ পড়ি, এটা তো এই অংশে গাছটা আছে বলে এখান থেকে ওই অ্যাভারেজ তার মানে 3 ফুটই সব জায়গাতে, অ্যাভারেজ 3 ফুট, মাত্র 3 ফুট যদি পলিটাকে দেওয়া যায় বিস্তৃত অংশটা বেরিয়ে যাবে। ঠিক এই যেমন এটা কিন্তু প্রাসাদের চাতাল, একদম মেঝে যেটা বলতে পারি, মেঝে এবং মেঝের অংশটা, এই মেঝে থেকে এই সামান্য একটু মাটির পলি আছে এবং অনেক জায়গাতে দেওয়ালগুলো আছে, সেগুলো আমরা সেপারেশনগুলো বুঝতে পারবো। ভিতরে যে ঘর সেটা না খোঁড়া হলে কি করে বোঝা যাবে? উপর থেকে তো ওইভাবে পলিটা সরালে সেটা বোঝা যাবে না, সরি তো অনেক কিছুই বলতে পারা যাচ্ছে, সরাতে হবে তো। জলটা কমেছিল তো, এখন জল বেড়েছে। ঠিক আছে, আমরা এখন হীরাঝিলের একদম পাড়ে পাড়ে ঘুরবো, অর্থাৎ হীরাঝিল প্রাসাদের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো আপনাদের এবার দেখাবো। আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি ওদিকে। বিশাল অংশ কিন্তু এখনও দেখুন আপনারা, খুব কাছ থেকে যদি আমরা দেখি, পিছনে যে বাঁধানোটা দেখছেন সেটা তার ঠিক পর থেকেই, যেখানে শেষ হলো ওখান থেকেই হীরাঝিল প্রাসাদের অবস্থানটা শুরু। কিন্তু ওটা কেমনভাবে বাঁধানো হচ্ছে জানি না, কিছু মাটি মনে হয় মাটি বা বালি বস্তা করে করে পরপর সাজানো আছে দেখলাম, এবং পার অনেকটা হয়েছে। আর এই দিকের মানে যেখানে অবধি হয়েছে তারপর থেকেই আমাদের হীরাঝিল প্রাসাদ। তো হীরাঝিল প্রাসাদের এই এলাকাটা আদৌ তাদের পরিকল্পনার মধ্যে আছে না নেই সেটাও আমাদের কাছে ঠিক পরিষ্কার না, এবং তবে ওইভাবে যদি এই এলাকাগুলো সংরক্ষণ করে ধ্বংস মানে তো যেটুকু আছে সেটুকুও কিন্তু শেষ হয়ে যাবে, সংরক্ষণ তো হবেই না। প্রাসাদের যে অংশগুলো দীর্ঘদিন ধরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেগুলো সব শেষ হয়ে যাবে, এবং এখানে কিন্তু পুরো দেখা যাচ্ছে দেখুন প্রাসাদের ধ্বংসপ্রাপ্ত যে অংশগুলো সেগুলো রয়েছে। আমি কাছ থেকে ক্যামেরা নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই প্রাসাদের বিরাট অংশ ধ্বংস হয়ে যাবে, আর দুদিন পরই হয়তো এই পরের বর্ষাতেই এই বড় যে অংশটা দেখছেন এটাও নিচে নেমে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই অংশটা আপনারা দেখছেন, দেখুন কি অংশ, বিশাল একটা অংশ এখানে রয়েছে। এই দেখুন জল নিকাশির সমস্ত ব্যবস্থাপনা প্রণালী, সেই সমস্ত ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম সব কিছু আছে। এই দেখুন বিরাট একটা চত্বর, তার নিচেই আপনারা দেখুন জল উপরে পুরো ঝুলছে,
এটা ভেঙে পড়তে আর খুব বেশি সময় নেবে না। তো যাই হোক, আপনারা দেখছেন সেই অংশ, হিরাজিল প্রাসাদের অংশ। এদিকে অনেকটাই গাছপালায় ঢেকে গেছে, যেহেতু নদীর পাড়। এই ঝোপের ভিতরেও অনেকটা বড় বড় অংশ আছে। ঝোপ জঙ্গল যখন সরে যায়, বিশেষ করে শীতকালের সময়, কিন্তু এই জায়গাটা বোঝা যায় বেশ সুন্দরভাবে, তখন গাছপালা তো থাকে না। কিন্তু এই ঝোপের পিছনেই যে বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, মাটি থেকে প্রায় 10 থেকে 15 ফুট, তো এই অংশটা কিন্তু সবটা ছিল হিরাজিল প্রাসাদের অংশ। আপনারা শুরুর দিকে দেখেছিলেন যে অনেক ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে, মানে এই যে বাঁশবাগান বা এই যে ঝোপ জঙ্গল, সেখানে অনেক ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। যদিও মাটির উপরেই অনেক কিছু পাওয়া গিয়েছিল সেই সময়, কিন্তু মাটির তলায় যে এখনও কী আছে তা আমরাও জানি না। 3 ফুট পলি, কোথাও 3 ফুট, কোথাও 4 ফুট এরকম আছে। সেটা সরিয়ে দিলে হয়তো অনেক কিছু পাওয়া যেতে পারে। তো যে সময় এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছিল, সেই সময় আমাদের তৈবুর ভাই বেশ কিছু নমুনা সংগ্রহ করেছিলেন এই হিরাজিল প্রাসাদ এলাকা থেকে। তো সেই নমুনা একটু আমি বলবো আমাদের তৈবুর ভাইকে, উনি সংরক্ষণ করে রেখেছেন এবং মানে অত্যন্ত যত্নের সঙ্গে, কারণ একটা স্বপ্ন ছিল যে এখানে একটি মিউজিয়াম হবে। জানি না সরকারি উদ্যোগে যদি কখনো হয়, তো সেই আশায় আমাদের তৈবুর ভাই এইগুলোকে খুব সযত্নে রেখেছিলেন এবং এখনও উনি রেখে দিয়েছেন। তো আমি একটু করে দেখাতে বলবো যে সেই নবাবী আমলের যে কিছু নিদর্শন উনি আপনাদের সামনে ক্যামেরায় আপনাদেরকে দেখাবেন। উনি একটু দেখাও তো। হ্যাঁ, আমরা মূলত প্রত্যেক বছর যখন বর্ষাকাল থাকে, ঠিক তার পরবর্তী সময়ে যে এখানটা আরও বেশি জঙ্গল হয়ে যায়, যেহেতু এটা কৃষি জমি নয়, মানে সরকারি আইনজীবী বলেছেন কৃষি জমি, কিন্তু আমরা এখানে কৃষি জমি কোনো দিন দেখতে পাইনি। এটা কৃষি জমি নয়, এটা জঙ্গল। বৃষ্টি হলে এখানে প্রচুর আগাছা জন্মে যায়, সেটাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে গিয়ে দেখা যায় কিছুটা করে পলিত ধুয়ে যায়, যাওয়ার পরে প্রাসাদের বিভিন্ন জিনিস এখানে দেখতে পাওয়া যায়। তার মধ্যে আমরা যে জিনিসগুলো এখনও পর্যন্ত উদ্ধার করতে পেরেছি, তার মধ্যে এটা হচ্ছে হিরাজিল প্রাসাদের টেরাকোটার একটা অংশ। আমি ক্যামেরার কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। টেরাকোটার যে দেওয়াল কারুকার্য করা ছিল, ঠিক সেই কারুকার্য খচিত দেওয়ালের ছোট্ট একটা টুকরো, যেখানে পাতা বিভিন্ন কিছু ছিল, এখনও কিন্তু এই রকম টুকরো প্রচুর এখানে পাওয়া যায়। এবং শুধু এই রকম টুকরো নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারুকার্য খচিত পাত্র ছিল, পটারি যেটা, সেই পাত্রেরও প্রচুর টুকরো দেখতে পাওয়া যায়। আমি কয়েকটি টুকরো দেখাচ্ছি একটু ক্যামেরার কাছাকাছি এনে। একটা পাত্রের টুকরো রয়েছে, অদ্ভুত অদ্ভুত কাজ না, অদ্ভুত অপূর্ব কারুকাজ। এটা লাল টেরাকোটা, এবং টেরাকোটা কালোও ছিল, কালো রঙের পোড়া মাটির পাত্র। এটা হয়তো কোনো একটা পাত্রের ওপর দিকের অংশ আপনারা দেখছেন। টেরাকোটার এটা একটা অংশ কিন্তু মাটির উপরে পাওয়া, সবই মাটির উপরে পাওয়া, খনন কার্য করে নয়, কিন্তু কিছু মানে খনন কার্য হলে তো বহু কিছু, খনন কার্য হলে নিশ্চয়ই আরও কিছু পাওয়া যাবে। খুব পাতলা, এবং এই যে পাত্রের অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো থিকনেস কিন্তু খুব পাতলা, অর্থাৎ খুব শৌখিন। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা খুব শৌখিন সেই সময়ের টেরাকোটার পাত্র ছিল, যেগুলো এখানে অবহেলায় পড়ে রয়েছে, যেগুলো সংরক্ষণ হওয়া, মানে এখনো প্রচুর কিছু আছে পড়ে, এখনো প্রচুর কিছু রয়েছে। এবং আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কড়ি। বিনিময়ের মাধ্যম ছিল প্রাচীন ভারতে কড়ি, সেই কড়িরও কিন্তু নমুনা আমরা একাধিক পেয়েছি এখানে। এটা কোনো একটা পাত্রের ওপরের দিকের, হয়তো কোনো জলের পাত্র, তার হয়তো ঢাকনা, মানে ধরার অংশগুলো এরকমভাবে ধরে বন্ধ করা হতো পাত্রটা, সেই রকম অংশ। এবং পাত্র, অসংখ্য পাত্র, প্রত্যেকটাই কারুকার্য করা, অপূর্ব কারুকার্য করা। মানে এই পাত্রগুলোর কারুকার্যগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা সাধারণ কোনো মানুষের বাড়ির নয়, একমাত্র নবাবের বাড়ির কোনো পাত্র বা কোনো আসবাবপত্রে এরকম নকশা দেখতে পাওয়া যায়। মানে একসময় যে যখন নবাব সিরাজউদ্দৌলা যখন এই হিরাজিল প্রাসাদ ছেড়ে বেরিয়ে যান, তখন কিন্তু এই প্রাসাদ লুট হয়েছে, অনেকেই লুট করেছেন। পরবর্তী নবাবরা থেকেছেন, তারাও চলে গেছেন। মির্জাফর অবধি ছিলেন, মির্জাফর এখান থেকে চলে যান। পরবর্তীকালে তার যে চেহেল সেতুন প্রাসাদ, নবাব মুর্শিদকুলি খানের তৈরি প্রাসাদ, বা আমরা সেটাকে পরবর্তীকালে আলীবর্দীর প্রাসাদ বলা হতো। কিন্তু আলীবর্দী মূলত নবাব মুর্শিদকুলি খানের যে প্রাসাদ ছিল চেহেল সেতুন, যেটাকে বড় করেছিলেন নবাব সুজাউদ্দিন। তো
তো সেই সুজাউদ্দিনের প্রাসাদেই ছিলেন এবং সেই চেলসেতুন প্রাসাদ দীর্ঘদিন স্থায়ী ছিল মুর্শিদাবাদে। সেই প্রাসাদে মির্জাফরও বসবাস করেছেন। একটা হয়তো সেই সময় এখন যেমন যতটা জলপথের একটা আসা যাওয়ার একটা সমস্যাও থাকতে পারে, আর তাছাড়াও মির্জাফরের নিজের প্রাসাদ ছিল জাফরাগঞ্জ প্যালেস, তো সেখানেও ওনার তার স্ত্রী ছিলেন সেখানে, বেগম সাহা খানম সেখানে থাকতেন, এবং তিনি আলিবর্দির যে প্রাসাদ ছিল, অর্থাৎ মুর্শিদাবাদে ভাগীরথীর ওই পাড়টা অর্থাৎ পূর্ব পাড়ে প্রাসাদের কিন্তু কোনো অভাব ছিল না। আর এই দিকটা পরবর্তীকালে সিরাজ তৈরি করেছিলেন, হয়তো তার মির্জাফর তিনি বুঝেছিলেন, তার সুবিধা হয়েছিল হয়তো, সেই কারণে খুব বেশি দিন কিন্তু এইদিকে তিনি থাকেননি, তিনি চলে গেছিলেন। কিন্তু চলে যাওয়ার পর এই প্রাসাদ অনেকটা পরিত্যক্ত হয়ে যায়, কিছুটা ভাগীরথী গ্রাস করতে থাকে, সম্পূর্ণটা না। সেই কারণেই হয়তো অনেকে এখান থেকে থাকা মানে বন্ধ করে দেন, মানে থাকেন না। আর না থাকলে যাওয়া হয় যে কোনো সাধারণ মানুষের বাড়িই পরিত্যক্ত হয়ে যায়, পুরো বাড়ি হয়ে যায়। সেইভাবে কিন্তু দীর্ঘদিন কালে কালে ধ্বংসপ্রাপ্ত হয়েছে হিরাজিল প্রাসাদ। ইংরেজরা কখনো ধ্বংস করেনি, বা এই জায়গা ধ্বংস হয়ে চাষের জমিও কোনো দিন হয়নি। তো আর কিছু দেখেন, আরেকটি জিনিস আছে, এবং এই জিনিসটা আমার কাছে খুব বিরল একটা জিনিস মনে হয়েছে। এটা টেরাকোটারই একটা পাত্রের অংশ, কিন্তু অদ্ভুতভাবে এটা পিছন দিকটাতে দেখুন টেরাকোটার অংশ, মানে অর্থাৎ পোড়া মাটির অংশ, কিন্তু সামনের দিকে সেরামিকের কারুকার্য করা। চমৎকার। কিন্তু সেরামিক এবং মানে টেরাকোটা দুটোর সংমিশ্রণে কোনো পাত্র ভারতের ইতিহাসে আমি যতদূর পড়াশুনো করেছি আমি দেখতে পাইনি, কিন্তু একমাত্র হিরাজিল প্রাসাদেই সেটা দেখলাম। পোড়ামাটি এবং সেরামিকের যে গ্লস ফিনিশ কাজগুলি, সেটা কিন্তু এই টুকরোটার মধ্যে আমি পেয়েছি। প্রত্যেকবার একবার করে বৃষ্টি হয়, বৃষ্টি হলে ওপরের মাটিটা একটু ধুয়ে যায় এবং এই অমূল্য সম্পদগুলো বেরিয়ে পড়ে, যেগুলো সাধারণ আমরা যারাই এখানে আসি তারাই এগুলো দেখতে পাই। আপনারা বুঝতে পারছেন যে মাটি না খুঁড়েও আমরা কত কী পাচ্ছি। তো মাটি যদি খোঁড়া হয়, এবং এটা যেহেতু আমরা সেইভাবে নিজেরা এতটা পরিমাণে এই 9 বিঘে জমির পলি তো আমরা সরাতে পারবো না, এবং সেই অধিকারও আমাদের নেই, আইনি একটা অধিকার লাগে, সেই অধিকারও আমাদের নেই। আমরা যে ওইভাবে মাটি খুঁড়ে আমরা এই কাজটা করতে পারবো না, কারণ এই জমির মালিকও আমরা নই। তো এটা একমাত্র পারে সরকার। আর সরকার যদি এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেয়, সরকার যদি ইতিহাস সংরক্ষণকে যদি তিনি অবহেলার চোখে দেখেন, সরকার যদি মনে করেন যে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের গর্বের জিনিস নয়, নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই, এই রকম মানসিকতা নিয়ে যদি সরকার, বর্তমান রাজ্য সরকার যদি চিন্তাভাবনা করেন, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টে, যেখানে রাজ্য সরকারের আইনজীবী বারবার বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে এখানে প্রাসাদের কোনো অস্তিত্ব নেই, এটি একটি চাষের জমি, চাষ কখনো আমরা হতে দেখিনি। কিছু ঝোপ জঙ্গল বাঁশঝাড় আছে ঠিকই, কিন্তু চাষের জমি নয়, এবং চাষ করার উপযুক্ত জমিও নয়, কারণ এই তলাটা তো কংক্রিট, চাষ হবে কী করে। তো যাই হোক, আমরা আশাবাদী মাননীয় জেলাশাসক মহাশয় তিনি তার টিম পাঠিয়ে জায়গা সম্বন্ধে একটি পজিটিভ রিপোর্ট নিশ্চয়ই কিছু দেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, হিরাজিল প্রাসাদ শুধুমাত্র সিরাজদৌল্লার নাম জড়িয়ে আছে তা নয়, হিরাজিল প্রাসাদের আরও অনেকগুলি পরিচিতি রয়েছে। এটা হচ্ছে সম্প্রীতির একটা মিলন ক্ষেত্র। এখানে রামপ্রসাদ সিরাজদৌল্লার আমন্ত্রণে এসে গান শুনিয়েছিলেন, রামপ্রসাদ সেন। রামপ্রসাদী গান তো আমরা সবাই শুনেছি, সেই রামপ্রসাদ কিন্তু এখানে এসে সিরাজদৌল্লাকে গান শুনিয়ে গিয়েছিলেন। এই প্রাসাদেই যেরকমভাবে ঈদ পালন করা হতো, সেভাবে দোল উৎসব পালন করা হতো, এবং এই হিরাজিল প্রাসাদের দরবার থেকে মুর্শিদাবাদ মিনিয়েচার আর্ট বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল, সাংঘাতিক শ্রীবৃদ্ধি হয়েছিল। সেই মুর্শিদাবাদ আর্টের যারা শিল্পীরা ছিলেন, সেই সময়ের সামাজিক পরিবেশ এতটাই সুন্দর ছিল, সেখানে সিরাজদৌল্লাকে কিন্তু কৃষ্ণের রূপে আঁকা হয়েছিল। ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে সংরক্ষিত একটা সেই সময়কার মিনিয়েচার আর্টের ফটোকপি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, সিরাজদৌল্লাকে কৃষ্ণের রূপে শিল্পীরা এঁকেছেন। অর্থাৎ সেই সময়ের আমি ভাবছি মানুষের সম্প্রীতি বা তার মূল্যবোধ কতটা ছিল, এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। নিশ্চয়ই, হ্যাঁ, যেটা নবাবী আমলে আমরা কিন্তু দেখেছি। এমনকি নবাব আলীবর্দী যখন আমাদের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যখন তিনি হোলি খেলেছেন, তখন সেটা নিয়ে পরিহাস করেছেন মুঘল বাদশারা। হ্যাঁ, অর্থাৎ কিন্তু নবাব কিন্তু বাংলায় সেই কালচার কখনো হতে দেননি। এখানকার সংস্কৃতিটাকে তিনি একটা সম্প্রীতির সংস্কৃতি হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, যেটা কিন্তু ইতিহাস বলছে। মানে এটা কোনো বানানো গল্প নয়, এটা কিন্তু ইতিহাস। এবং হিরাজিল প্রাসাদ রক্ষা করা মানে রামপ্রসাদের স্মৃতিকে রক্ষা করা, হিরাজিল প্রাসাদ রক্ষা করা মানে সম্প্রীতির একটা নজিরকে রক্ষা করা, সম্প্রীতির একটা বার্তা ছড়িয়ে দেওয়া। অনেকেরই হয়তো মনে হতে পারে যে
আবার কেন হীরাঝিল, আবার কেন সেই একই বিষয়। নবাব সিরাজউদ্দৌলা ছাড়া কি আপনার কোনো টপিক নেই? কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এই শুধু নবাব সিরাজউদ্দৌলা না, এই যে আন্দোলন, দীর্ঘ 6 বছরের এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু একটা ইতিহাস বাঁচানোর আন্দোলন। একজন মুর্শিদাবাদবাসী হিসেবে একটা নৈতিক দায়িত্ব হিসেবে বা দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। আর সে কারণেই বারবার ছুটে আসি এই হীরাঝিল প্রাসাদে। হীরাঝিল প্রাসাদ বাঁচলে শুধু যে ইতিহাস সংরক্ষণ হবে তা নয়, একথা বারবার বলেছি, এই এলাকার মানুষের একটা জীবন জীবিকার নতুন দিক উন্মোচন হবে এই হীরাঝিল আন্দোলনের মাধ্যমে। নবাব সিরাজউদ্দৌলা কেমন মানুষ ছিলেন সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কেমন নবাব ছিলেন, তিনি পারদর্শী ছিলেন কি না সে প্রসঙ্গেও যাচ্ছি না। মূলত যে জায়গাটা, যে বিষয়টা এখানে বারবার আমরা হাইলাইট করতে চাইছি, যে এই যে জায়গা, এই যে 9 বিঘে এরিয়া, যেখানে একসময় নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদ বা মনসুরগঞ্জ প্যালেস যেটা ছিল, সেই জায়গাটা সংরক্ষণ করুক রাজ্য সরকার। কারণ আপনারা তো শুনলেন ভিডিওর আগে, যখন আমরা এখানকার যারা দর্শক বা পর্যটক যারা আছেন তাদের কাছে যখন প্রশ্ন করছি যে মুর্শিদাবাদের কোনো নবাবের নাম করতে, তখন কিন্তু বারবার সেই সিরাজের নামটাই কিন্তু উঠে আসছে। তো একটা কথা তো পরিষ্কার, তিনি কেমন নবাব ছিলেন, কতটা পারদর্শী ছিলেন, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কি না, বা কতটা তিনি স্বাধীন ছিলেন, এই প্রসঙ্গ, এই বিতর্ক থেকে দূরে সরে গিয়ে শুধু ইতিহাসকে বাঁচানোর জন্য এবং ইতিহাসের পাশাপাশি এলাকার মানুষের জীবন জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য এই যে আন্দোলন চলছে দীর্ঘ 6 বছর ধরে, সেই আন্দোলন যেন একটা সার্থক রূপ পায়, এটাই কামনা করি। তো আশা রাখবো আমাদের মাননীয় জেলাশাসকের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিষয়টা একদম প্রকাশিত হোক, তথ্য সমেত প্রকাশিত হোক এবং এই এলাকা সংরক্ষিত হোক, ইতিহাস বাঁচুক, সাথে এলাকার মানুষও বাঁচুক, তাদের জীবন জীবিকার মান উন্নয়ন ঘটুক। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই।